তুলি বিপ্লবকে বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়। আর বিয়ের পর তুলি তার স্বামী বিপ্লব এবং এক ননদ মোহিনীর সঙ্গে বাস করতে শুরু করে। আর যেহেতু বিপ্লব সারাদিন অফিসে থাকে, তাই তুলি এখন বাড়িতে সবসময় তার ননদের সঙ্গে ওঠা বসা করে, কারণ এছাড়া বাড়িতে আর কেউ থাকে না। কিন্তু তুলি সবসময় তার ননদের বিয়ে দেওয়ার কথা ভাবনা চিন্তা করতে থাকে। বলছি বিপ্লব, এবার কিন্তু আমার ননদের বিয়ে দিতে হবে। মোহিনীর তো বিয়ের বয়স হয়েছে, শুনলাম নাকি প্রায় ৩-৪ বছর আগে ওর পড়াশোনা শেষ হয়ে গেছে। তাই বেকার মোহিনীকে বাড়িতে বসিয়ে রেখে তো কোনো লাভ নেই। এবার একটা ভালো সম্বন্ধ দেখে আমরা মোহিনীর বিয়ে দেব। বৌদি, আমি বাড়িতে আছি বলে তোমার কি খুব সমস্যা হচ্ছে? আমি কোনোদিনও বিয়ে করব না। আমি সারা জীবন এই বাড়িতে তোমাদের সঙ্গে থাকতে চাই। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এ আবার কেমন কথা মোহিনী? বিয়ে করবে না মানে? মেয়েদেরকে তো বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতেই হবে। হ্যাঁ মানছি তুমি তোমার দাদাকে হয়তো খুব ভালোবাসো, তাই দাদাকে ছেড়ে কোথাও যেতে চাইছো না। কিন্তু আমিও তো আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি আমার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে সংসার করছি তো। তুলি প্লিজ, তুমি মোহিনীর বিয়ে নিয়ে এখন অন্তত কোনো কথা বলো না। আমি পরে ব্যাপারটা নিয়ে ভেবে দেখবো। ও যেরকম আছে তুমি ওকে সেরকম ভাবেই থাকতে দাও। এই বলে বিপ্লব তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তুলির ব্যাপারটা নিয়ে কেমন যেন খটকা লাগে। মোহিনী কেন বিয়ে করতে চায় না, সেই ব্যাপারটা নিয়ে তুলি এবার ভাবনা চিন্তা করতে শুরু করে দেয়। আর এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। আর একদিন যখন তুলি নিজের বাথরুমে স্নান করতে যায়, তখন তার বাথরুমের কল থেকে জল পড়ে না। তাই সে তখন তার ননদ মোহিনীর বাথরুমে স্নান করতে চলে যায়। আর সে তখনই মোহিনীর বাথরুম থেকে বেশ কয়েকটা প্রেগন্যান্সি কিট খুঁজে পায়। আর যা দেখে তুলি একেবারে চমকে ওঠে। সর্বনাশ, আমার ননদের তো এখনো বিয়ে হয়নি, ও কুমারী। তাহলে মোহিনী প্রেগনেন্ট হলো কিভাবে? তার মানে মোহিনীর নিশ্চয়ই কারোর সঙ্গে সম্পর্ক আছে, আর সেই জন্য মোহিনী কাউকে বিয়ে করতে চাইছে না। বিপ্লব বাড়িতে এলে এই ব্যাপারটা আমাকে জানাতে হবে। তবে তার আগে মোহিনীর সঙ্গে আমি কথা বলতে চাই। এই বলে তুলি মোহিনীর কাছে যায়। আর মোহিনী তখন কারোর সঙ্গে একটা ফোনে কথা বলতে ব্যস্ত থাকে। যা দেখে তুলি বলে, তোমার লজ্জা করে না? বিয়ের আগে তুমি এসব করে বেড়াচ্ছ? বিয়ের কথা বললে তুমি তো বিয়ে করতে চাও না, আর এদিকে তুমি কুমারী হয়ে প্রেগনেন্ট হয়ে বসে আছো। তুমি যে এরকম ভাবে ডুবে ডুবে জল খাও, আমি তো ধারণাই করতে পারিনি। এখন কার সঙ্গে ফোনে কথা বলছো তুমি? তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে? বৌদি, এসব তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? আমি তোমার বাথরুমে এই প্রেগন্যান্সি কিটগুলো খুঁজে পেয়েছি। মনে হচ্ছে তুমি এগুলো ডাস্টবিনে ফেলতে ভুলে গেছো। বলো এবার, তোমার পেটে কার বাচ্চা আছে? আদৌ জানো তুমি যে এটা কার বাচ্চা? তুমি ভীষণই ফালতুমি। তোমার একটা নাকি 10টা বয়ফ্রেন্ড আছে, তা নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে। বৌদি প্লিজ, তুমি আমাকে এভাবে উল্টোপাল্টা কথা বলবে না। তুমি চলে যাও এখান থেকে। আমাকে দয়া করে একা ছেড়ে দাও। ও, আমি সত্যি কথা বলেছি বলে তোমার মনে হচ্ছে আমি উল্টোপাল্টা কথা বলছি? সত্যি কথা বললে সবারই খারাপ লাগে। পাড়া প্রতিবেশী কিংবা আমার মায়ের বাড়িতে যদি কেউ জানতে পারে যে আমার কুমারী ননদ প্রেগনেন্ট হয়ে বসে আছে, তাহলে তোমার মান সম্মান শেষ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো কখনো তোমার বিয়েও দিতে পারবো না। এরকম ভাবে তুলি তার ননদকে ভীষণই বকাবকি করে। আর সন্ধ্যাবেলা বিপ্লব যখন বাড়িতে ফিরে আসে, তখন বিপ্লব, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার বোনকে তো তুমি খুব ভালোবাসো, তাই না? ওর পড়াশোনা শেষ হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তুমি কুমারী বোনকে বাড়িতে বসিয়ে রেখেছো। তোমার বোন এখন কি কাণ্ড ঘটিয়েছে তুমি জানো? তোমার বোন প্রেগনেন্ট। তুলির মুখে এরকম কথা শুনে বিপ্লব খুবই ভয় পেয়ে যায়। কি হলো, কিছু বলছো না কেন? ছি, আমি কেমন নির্লজ্জ পরিবারে চলে এসেছি। আমার বাবা মায়ের সামনে আমার মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। তুমি তোমার গর্ভবতী বোনকে আর কখনো বিয়ে দিতে পারবে না। ও তো এবার সারা জীবন আমাদের ঘাড়ে বসে থাকবে। তুলি, তুমি কিছু না জেনে আমার বোনকে একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমার বোন প্রেগনেন্ট সেটা আমি জানি, আর ওই ব্যাপারটা সবচেয়ে আগে আমাকেই জানিয়েছিল। তাই এই ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তায় আছি। বিপ্লবের মুখে এরকম কথা শুনে তুলি একেবারে আকাশ থেকে পড়ে। কি, তোমার কুমারী বোন প্রেগনেন্ট? তুমি সেটা জানো? ও মাই গড, তোমার জায়গায় অন্য কোনো দাদা থাকলে নিজের বোনকে একেবারে মেরে শেষ করে দিত। আর তুমি তোমার বোনকে এই ফালতু কাজের জন্য সাপোর্ট করছো? কিভাবে এরকম করতে পারো তুমি?
তুলি প্লিজ তুমি একটু চুপ করো। আসলে আমি বিয়ের সময় তোমাকে আর তোমার পরিবারকে মিথ্যা কথা বলেছি। আমার বোন কুমারী নয়। আসলে 1 বছর আগে আমি আমার এক পছন্দ করা ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আমার বোনের ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। বিপ্লবের কথা শুনি তুলি একেবারে আকাশ থেকে পড়ে। আসলে আজ থেকে 1 বছর আগে মোহিনী যখন বিবাহ উপযোগী হয়ে ওঠে তখন বিপ্লব তার বোনের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। বোন, আমি তোর জন্য খুব ভালো একটা সম্বন্ধ দেখেছি। ছেলেটার পরিবার কিন্তু ভীষণ বড় লোক, তবে ওদের বাড়িটা অনেকটাই দূরে, তবে তাতে কোনো সমস্যা হবে না। ছেলেটার পরিবার কোটি কোটি টাকার মালিক, তাই ওই ছেলেটার সঙ্গে তোর যদি বিয়ে হয় তুই কিন্তু একেবারে রানী হয়ে থাকবি। দাদা, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি একজনকে পছন্দ করি, আর আমি আমার পছন্দ করা ছেলের সঙ্গেই বিয়ে করতে চাই। তুমি দয়া করে আমার জন্য সম্বন্ধ দেখো না। তুই নিজের জন্য ছেলে পছন্দ করে ফেলেছিস? কে সেই ছেলেটা? কোথায় থাকে? নাম কি তার? দাদা, ছেলেটা আমাদের পাশের পাড়াতেই থাকে। ওর নাম আকাশ। আকাশ খুব ভালো ছেলে, তবে আকাশ কিংবা আকাশের পরিবার খুব একটা বড় লোক নয়। আকাশ একটা ছোট্ট প্রাইভেট সেক্টরে চাকরি করে, কিন্তু আকাশ ছেলে হিসেবে খুবই সৎ এবং পরিশ্রমী। ও প্রাইভেট সেক্টরে চাকরি করার পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষাগুলোও দিচ্ছে। আশা করছি ও একদিন ঠিক সরকারি চাকরিও পেয়ে যাবে। মোহিনীর কথা শুনে তার দাদা বিপ্লব ভীষণ পরিমাণে রেগে যায়। না না, আমি তোর কোনো গরিব পরিবারে বিয়ে দেবো না। আমি চাই তুই যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকিস। আর আমি তোর জন্য যে সম্বন্ধ দেখেছি সেই পরিবারে তোর বিয়ে হলে তুই কোটি টাকার মালকিন হবি, তাই আমি ওই বাড়িতেই তোর বিয়ে দেবো। আর আজকের পর থেকে ওই আকাশের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। দাদা, তুমি এরকম করো না। দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আকাশ খুব ভালো ছেলে। তুমি একবার অন্তত আকাশের সঙ্গে দেখা করো, তাহলে বুঝতে পারবে। আমি ওকে বিয়ে করলে সারা জীবন সুখে থাকবো। এভাবে মোহিনী বারে বারে বিপ্লবকে বোঝানোর চেষ্টা করলেও বিপ্লব কিছুতেই আকাশের মতো গরিব ছেলের সঙ্গে মোহিনীর বিয়ে দিতে চায় না। আর এভাবে বিপ্লব মোহিনীর ইচ্ছার বিরুদ্ধে গিয়েই সেই বড়লোক ছেলে রোহিতের সঙ্গে জোর করে মোহিনীর বিয়ে দেয়। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই বিপ্লবের ধারণা পুরোপুরিভাবে ভঙ্গ হয়, কারণ বিপ্লব আশা করে বিয়ের পর বড়লোক শ্বশুরবাড়িতে গিয়ে মোহিনী হয়তো খুবই সুখে থাকবে, কিন্তু শ্বশুরবাড়িতে মোহিনীর উপর ভীষণ বাজে রকমভাবে অত্যাচার করা হয়। এমনকি কিছুদিনের মধ্যেই তাকে একেবারে বাড়ির কাজের মেয়েতে পরিণত করা হয়। আর সেই সাথে রোহিত ও মোহিনীর সঙ্গে খুবই বাজে ব্যবহার করে। এমনকি রোহিত এবং তার পরিবারের সবাই মিলে মোহিনীকে মারধরও করে। কিরে, তুই কেমন বিরিয়ানি রান্না করেছিস? বাপের বাড়ি থেকে বিরিয়ানি রান্না করাও শিখাছিস নি? নাকি তোর গরিব দাদা তোকে কখনো বিরিয়ানি খাওয়ায়নি? এইরকম ভাবে বিরিয়ানি রান্না করতে হয়? এত বাজে টেস্ট। আমার দাদাকে এভাবে অপমান করবে না। আমার দাদা মোটেই ভিখারি নয়। হতে পারে আমার দাদা তোমাদের মতো বড় লোক নয়, কিন্তু আমার দাদা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, তাই আমি আমার দাদার অপমান সহ্য করতে পারবো না। এরকম ভিখারি ঘরের মেয়েকে আমাদের বড়লোক বাড়ির বৌমা করে নিয়ে এসে আমরা খুব ভুল করেছি। ভেবেছিলাম একেবারে কাজের মেয়ের মতো আমাদের 5 ফরমাস খাটবে, কিন্তু এখন এই মেয়েটা আমাদের মুখে মুখে তর্ক করা শুরু করেছে। রোহিত, বসে বসে কি দেখছিস? তোর বউয়ের মুখের বুলি ফুটেছে, ওর মুখ বন্ধ করতে হবে তো। মায়ের কথা শুনে রোহিত খুব বাজে রকম ভাবে মোহিনীকে মারধর করতে শুরু করে। আর রোহিতের সঙ্গে সঙ্গে রোহিতের মা এবং বোনও মোহিনীকে মারধর করে। এভাবে সবাই মিলে মারতে মারতে মোহিনীকে একেবারে আধমরা করে দেয়। আর এভাবে সময় কাটতে থাকে। আর মোহিনী সবসময় তার দাদাকে ফোন করে শ্বশুরবাড়িতে তার প্রতি কেমন ভাবে অত্যাচার করা হয় সবটাই বলতে থাকে। কিন্তু বিপ্লব মনে করে সময়ের সঙ্গে সঙ্গে সবই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু যতই সময় যেতে থাকে মোহিনীর প্রতি আরো অত্যাচার বাড়তে থাকে। আর এভাবে দেখতে দেখতে 8 মাস কেটে যায়। আর একদিন মোহিনীকে এমন ভাবে রোহিতের পরিবার মারধর করে যে মোহিনীকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ওই পরিবারে আমার বোনের বিয়ে দিয়ে। ওই পরিবারে আমার বোন যদি আর একদিনও থাকে তাহলে ওরা আমার বোনকে মেরে ফেলবে। আমি ওদের বিরুদ্ধে পুলিশ কেস করব। এই বলে বিপ্লব রোহিতের পরিবারের বিরুদ্ধে পুলিশ কেস করে, কিন্তু পুলিশও রোহিতের পরিবারের কিছু করতে পারে না, কারণ টাকার গরম দেখিয়ে রোহিতের পরিবার পুলিশের হাত থেকেও রক্ষা পেয়ে যায়। তাই শেষ পর্যন্ত মোহিনী রোহিতকে ডিভোর্স দেবে বলে ঠিক করে। আর বিপ্লবও তার বোনের সিদ্ধান্ত মেনে নেয়। আর এভাবেই বিয়ের 8 মাস পর মোহিনী রোহিতকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে ফিরে আসে। কিন্তু পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সমালোচনার সামনে মোহিনীর জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে।
দাদা, সবাই বলছে আমার ডিভোর্স হয়ে গেছে, সেই জন্য নাকি তোমার আর কোনোদিনও বিয়ে হবে না। কোনো মেয়ের পরিবার যদি জানতে পারে যে আমি ডিভোর্সি, তাহলে নাকি তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না। আমি বাইরে বেরোতে পারছি না দাদা, সবাই আমাকে নানান রকম আজে বাজে কথা বলছে। তুই চিন্তা করিস না বোন, আমি ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে। আমরা এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় বাড়ি কিনে চলে যাব, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, জানবে না। তারা কেউ জানবে না যে তোর বিয়ে হয়েছিল। তারপর কিছু বছর কেটে গেলে আমি আবার তোর নতুন করে বিয়ে দিয়ে দেবো। এমনই ভাবনা চিন্তা করি খুব তাড়াতাড়ি বিপ্লব তাদের পুরানো বাড়ি বিক্রি করে অন্য এলাকায় ফ্ল্যাট কিনে সেখানেই থাকতে শুরু করে দেয়। আর এভাবেই দেখতে দেখতে 2 মাস কাটে। এরই মধ্যে বিপ্লবের সঙ্গে তুলির বিয়ে হয়। আমি ভেবেছিলাম তোমার পরিবার যদি জানে আমার বোন ডিভোর্সি, তাহলে হয়তো তোমার পরিবার আমার সঙ্গে বিয়ে দিতে চাইবে না। তাই এই বিষয়ে আমি কাউকে কিছু জানাইনি। আমার বোনের ডিভোর্সে 2-3 মাস হয়ে গেছে, আর কিছুদিন আগে আমার বোন বললো গর্ভবতী। কিন্তু এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না। আমার বোনকে আবার কে বিয়ে করবে? আমার বোনের কি হবে? বিপ্লবের মুখে সমস্ত ঘটনা জানার পর তুলির ভীষণ পরিমাণে খারাপ লাগে। আমাকে ক্ষমা করে দাও বিপ্লব, আমি না জেনে তোমাকে আর তোমার বোনকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। উপরওয়ালা চাইলে আমরা মোহিনীর আবার ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। আচ্ছা মোহিনী, তুমি যেই ছেলেটাকে পছন্দ করতে, তার কি বিয়ে হয়ে গেছে? তুমি কি সেই ছেলেটার ব্যাপারে এখন কিছু জানো? না বৌদি, আকাশ তো এখনো বিয়ে করেনি। সত্যি কথা বলতে আকাশ এখনো আমাকে পছন্দ করে, এমনকি আকাশ আমাকে বিয়েও করতে চাই। আমিও ভেবেছিলাম আমি আকাশকে দ্বিতীয় বিয়ে করব, কিন্তু যেই থেকে আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট, সেই থেকে আমি আর আকাশের সঙ্গে কথা বলছি না, কারণ আমি এভাবে আকাশের জীবন নষ্ট করতে পারবো না। ঠিক এমন সময় সেখানে আকাশ এসে উপস্থিত হয়। তুমি কি করে ভাবলে মোহিনী যে তুমি প্রেগনেন্ট জানার পর আমি তোমাকে বিয়ে করবো না? তোমার সাথে যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, আর এসবের জন্য তুমি একদমই দায়ী নও। আর তোমাকে ছাড়া আমি অন্য কাউকে কখনো বিয়ে করতে পারবো না। তাই আমি তোমার ওই বাচ্চাকে স্বীকার করবো, আর সমাজের সবার সামনে ওই বাচ্চার বাবা হব। আমি তোমাকে এখনো বিয়ে করতে রাজি আছি। আকাশের কথা শুনি বিপ্লবের চোখে জল চলে আসে। আজকে আমি বুঝতে পারলাম আমার বোনের পছন্দ একদমই ভুল ছিল না। সত্যি তোমার মতো ছেলে হয়তো এই পৃথিবীতে দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। আমার বোনের এরকম অবস্থা হয়েছিল শুধুমাত্র আমার জন্যই। আমি যদি তখনই আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিতাম, তাহলে আমার বোন আজকে খুবই সুখে থাকতো। আর আমি যে কিভাবে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই আকাশের সঙ্গে মোহিনীর বিয়ে হয়। আর বিয়ের পর মোহিনী খুবই খুশি মনে আকাশের সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যায়, আর সে খুব হাসি খুশি আকাশের সঙ্গে সংসার করতে থাকে। মালতী দেবী তার 2 যমজ মেয়ে কবিতা এবং ফাল্গুনীর সঙ্গে সোনপুর নামক গ্রামে বাস করত। স্বামী মারা যাওয়ার পর থেকে মালতী দেবী খুবই কষ্ট করে তার 2 মেয়েকে মানুষ করে চলেছে। সে এক বড়লোক বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালায় এবং তার মেয়েদের পড়াশোনার খরচ বহন করে। এখন তার মেয়েরা ক্লাস 8-এ পড়ে। নিজের মেয়েদেরকে উচ্চশিক্ষিত করার মালতী দেবীর খুবই ইচ্ছে ছিল। তাই শত কষ্ট থাকা সত্ত্বেও সে তার মেয়েদের পড়াশোনা কখনো বন্ধ হতে দেয়নি। একদিন মালতী দেবীর দেওর চন্দনবাবু শহর থেকে গ্রামে আসে। চন্দনবাবু আগে গ্রামেই থাকতো, কিন্তু পরবর্তীকালে চাকরি সূত্রে সে তার পরিবারকে নিয়ে শহরে চলে যায়। মা দেখো, শহর থেকে কাকু এসেছে। কতদিন পর কাকু শহর থেকে এলো। কাকু তো আমাদের 2 বোনকে চিনতেই পারছিল না, জানো? কি করে চিনবো মেয়ে দুটোকে? একদম তো এইটুকু দেখেছিলাম। এখন তো এদেরকে দেখে মনেই হচ্ছে না এরা আমার দাদার মেয়ে। দেখতে খুবই সুন্দর হয়েছে মেয়ে দুটো। এতদিন পর বুঝি তোদের কাকুর আমাদের কথা মনে পড়লো। চন্দন, তুমি এতদিন পর গ্রামে এলে কেন? নিশ্চয়ই কোনো দরকার পড়েছে তোমার। এরকম করে কেন বলছো বৌদি? নিজের লোকেদের কি কখনো মনে পড়তে পারে না? অনেকদিন ধরেই তো ভাবছিলাম গ্রামে এসে তোমাদের সঙ্গে দেখা করব। তারপর গ্রামে হঠাৎ করে একটা কাজ পড়লো। গ্রামে আমার যে জায়গা জমিগুলো আছে না, ওগুলো বিক্রি করতে এসেছি আর কি। তোমার কাছে তো আমাদের জায়গার দলিল আছে, তাই দলিলটা নিতে এলাম। হ্যাঁ দিচ্ছি। আমি আমার জমিগুলো এখনো কিন্তু বিক্রি করিনি। আমার মেয়েদের বিয়ে দেওয়ার সময় আমি ওগুলো বিক্রি করব। আর যদি কখনো ওদের পড়াশোনার কাজে টাকা লাগে তখনও হয়তো বিক্রি করতে পারি। বৌদি, তুমি তো দেখছো ওদের পড়াশোনা নিয়ে খুবই চিন্তা করো। তুমি এক কাজ করো, তোমার 2 মেয়েকে আমার সঙ্গে শহরে পাঠিয়ে দাও। তোমার 2 মেয়ে শহরে গিয়ে পড়াশোনা করলে ওদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। ওরা শহরেই থাকবে, ওখানেই পড়াশোনা করবে, আর পরবর্তীকালে চাকরিও পাবে। দেখবে তোমাদের জীবন একদম পাল্টে যাবে। এই শুনে মালতী দেবী খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, অনেকদিন পর হাতে একটা ভালো সুযোগ পেলাম। চন্দন আগে যখন গ্রামে থাকতো ওদের অবস্থাও তো খুব খারাপ ছিল। শহরে যাওয়ার পর ওরা বড়লোক হয়ে গেছে। আমার মেয়েদেরকেও তাহলে শহরে পাঠানো উচিত, ওরাও নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।
মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে মালতী দেবী তার 2 মেয়েকে চন্দনবাবুর সঙ্গে শহরে পাঠিয়ে দেয়। চন্দনবাবু কবিতা এবং ফাল্গুনীকে শহরে নিয়ে গিয়ে শহরের স্কুলে ভর্তি করে দেয় এবং তাদেরকে ভাড়া ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। গ্রাম থেকে মাসে মাসে মালতী দেবী যতটা সম্ভব 2 মেয়েকে টাকা পাঠাতো। কবিতা এবং ফাল্গুনী পড়াশোনাতে ভালো হওয়ায় তারা স্কলারশিপের টাকাও পেত, আর বাকি কোনো প্রয়োজন পড়লে চন্দনবাবু তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করত। এরকম ভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। কবিতা এবং ফাল্গুনীর জীবন একেবারে পাল্টে যায়। এখন তারা শহুরে মেয়েদের মতোই মডার্ন হয়ে যায়, আর তারা আগের থেকেও দেখতে অনেক সুন্দরী হয়ে যায়। কিন্তু তারা তাদের মাকে মনে রাখে না। এতগুলো বছরে তারা হাতে গোনে কয়েকবার হয়তো তাদের মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, তাও আবার শুধুমাত্র টাকার প্রয়োজনে। আর মাত্র 15 দিন পর আমার 2 মেয়ের 18 বছর বয়স হবে। এতগুলো বছর আমি আমার মেয়েদেরকে ছাড়া কাটালাম, এবার আর সম্ভব হচ্ছে না। আমি এবার শহরে যাব। মালতী দেবী এই ভেবে তার পোষা গরু মানুকে নিয়ে শহরের দিকে রওনা দেয়। শহরের পথ কিছু না জানায় শহরে যেতে তার 2-3 দিন সময় লেগে যায়। তবুও সে বহু কষ্ট করে শহরের লোকেদেরকে জিজ্ঞাসা করে কবিতা এবং ফাল্গুনী যেখানে থাকতো সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মালতী দেবী দরজা বন্ধ দেখে জোরে জোরে দরজা ঠুকতে থাকে। কবিতা, ফাল্গুনী, দরজা খোল মা। দেখ, তোদের মা গ্রাম থেকে শহরে এসেছে, তাড়াতাড়ি দরজাটা খোল। মালতী দেবীর সাথে সাথে তার গরু মানু জোরে জোরে ডাকতে থাকে। তখন কবিতা এবং ফাল্গুনী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ও শিট, সকাল সকাল গরুর আওয়াজ কোথা থেকে আসছে? কি রে ফাল্গুনী, গিয়ে দেখ না। আমি কেন যাব? তুই গিয়ে দেখ না। আচ্ছা চল, আমরা দুজনেই যাই। এই বলে কবিতা এবং ফাল্গুনী দুজনেই দরজা খুলতে যায়। দরজা খুলে তারা তাদের মাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সেই সাথে তাদের মায়ের সঙ্গে গরুকে শহরে নিয়ে আসতে দেখে তারা খুবই রেগে যায়। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার সাথে করে গরুকে শহরে নিয়ে এসেছো কেন? এটা কি তোমার গ্রাম যে তুমি গরুকে সাথে করে নিয়ে এসেছো? কি করব বল মা, গ্রামে কার ভরসায় আমি মানুকে ছেড়ে আসব? মানুকে দেখার মতো তো গ্রামে আর কেউ নেই। তোরা শহরে চলে আসার পর আমার বড্ড একা একা মনে হতো, আর সেই কারণেই আমি মানুকে পুষতে শুরু করেছিলাম। এই মানুর দুধ বিক্রি করেও তো তোদেরকে আমি অনেক টাকা পাঠিয়েছি। আমি যেখানে যাই মানুকে সঙ্গে করে নিয়েই যাই। উফ মা, তুমি এই গরুটাকে বিক্রি করে দিয়ে সাথে করে টাকা নিয়ে আসতে পারতে। বেকার বেকার গরুটাকে তুমি সঙ্গে করে নিয়ে এলে। উফ। না রে মা, মানুকে আমি কখনো বিক্রি করতে পারবো না। মানুকে আমি খুব ভালোবাসি। মানু প্রত্যেকদিন অনেক দুধ দেয়। দেখ তো, তোরা শহরে থেকে থেকে কেমন রোগা হয়ে গেছিস। প্রত্যেক দিন তোরা 2 গ্লাস করে মানুর দুধ খাবি, দেখবি তোরা আবার আগের মতো মোটা হয়ে যাবি। আমরা রোগা হওয়ার জন্য এক্সারসাইজ করি, আর তুমি আমাদেরকে দুধ খাইয়ে মোটা হওয়ার কথা বলছো? যাক, তোমার মোটা মাথায় কিছু ঢুকবে না। যাও, আমাদের জন্য এখন তুমি পিৎজা বানিয়ে নিয়ে এসো। মালতী দেবী পিৎজা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। তখনই কবিতা তার বোনকে বলে, মাকে এখানে থাকতে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, বুঝলি তো? কিন্তু শুধুমাত্র আমাদের লাভের কথা ভেবে মাকে এখানে থাকতে বললাম। আমরা তো এমনিও কদিন ধরে ভাবছিলাম একটা কাজের মেয়েকে রাখবো। মা এসে গেছে, এবার মাই সব কাজ করে দেবে, আমাদের আর কোনো টাকা খরচ হবে না। কবিতার কথা শুনে ফাল্গুনীও খুবই খুশি হয়। অন্যদিকে মালতী দেবী রান্নাঘরে গিয়ে পিৎজা বানানোর কাজে লেগে পড়ে। পিৎজা জিনিসটা কি মালতী দেবী ভালো করেই জানতো, কারণ তাদের গ্রামেও পিৎজা পাওয়া যেত। ছোটবেলায় তার মেয়েরা যখন পিৎজা খাওয়ার জন্য আবদার করত, তখন মালতী দেবীর কাছে পিৎজা কেনার মতো টাকা না থাকায় সে তার মেয়েদের জন্য বাড়িতেই নিজের মতো করে পিৎজা বানিয়ে দিত। আর আজকেও সে ঠিক তাই করে। কিছুক্ষণ পর সে তার মেয়েদেরকে পিৎজা খেতে দেয়, কিন্তু সেই পিৎজাটা দেখে তার 2 মেয়ে প্রচন্ড পরিমাণে রেগে যায়। ইস, ছি, তুমি আমাদের জন্য কি বানিয়েছো? তুমি পিৎজা না বানিয়ে একটা মোটা রুটি বানিয়ে নিয়ে চলে এসেছো। এ মা, সত্যি তোমাকে পিৎজা বানাতে বলে মহা ভুল করেছি। আমরা তো ভুলেই গিয়েছিলাম, আমাদের মা তো শহুরে নয়, আমাদের মা তো আসলে গ্রামের মূর্খ। ইস, খেতেও কি বাজে হয়েছে, পুরো মনে হচ্ছে যেন গোবর খাচ্ছি। এক কাজ করো, এই পিৎজাটা তুমিই খাও, এটা খেতে তোমার খুব ভালো লাগবে। নাও নাও, হা করো। এই পুরো পিৎজাটা কিন্তু তোমাকেই খেতে হবে, তাড়াতাড়ি খাও, হা করো বলছি। না না, আমি তো পিৎজা খাই না।
তোরা তো জানিস, তোরা যখন ছোটবেলাতেও পিৎজা খাওয়ার জন্য জোর করতিস, তখনও তো আমি এসব খেতাম না। আমাকে এসব খাওয়াস না মা, আমার শরীর খারাপ করবে। মালতী দেবীর কোনো কথাই তার মেয়েরা শোনে না। ফাল্গুনী এবং কবিতা দুজনই জোর করে মালতী দেবীর বানানো পিৎজা তাকেই খাইয়ে দেয়। দুই মেয়ের এরকম ব্যবহারে মালতী দেবী খুবই দুঃখ পায়। এরকম ভাবেই দু একদিন কাটে। একদিন হঠাৎ করে চন্দনবাবু খবর পায় গ্রাম থেকে তার বৌদি মালতী দেবী শহরে এসেছে। খবর পাওয়া মাত্রই সে তাড়াতাড়ি করে কবিতা এবং ফাল্গুনীর সঙ্গে দেখা করতে আসে। তোরা তো মূর্খের মতো কাজ করেছিস। তোদেরকে আমি শহরে নিয়ে এসেছিলাম যাতে তোদেরকেও তোদের মায়ের মতো সারা জীবন গ্রামে কাটাতে না হয়। এতদিন গ্রামে থাকলে তোরাও তোদের মায়ের মতো মূর্খই তৈরি হতিস। তোরা তোদের মাকে এখানে কেন থাকতে দিয়েছিস? কেন কাকু, মা এখানে থাকলে কি কোনো অসুবিধা আছে? না মানে কোনো অসুবিধা থাকলে তুমি বলতে পারো। তুমি তো জানো আমি তোমাদের সব কথাই শুনি। দেখ, এখন আমি তোদেরকে একটা ছোটখাটো চাকরি দিয়েছি। পরবর্তীকালে তোরা আরো বড় বড় চাকরির অফার পাবি, তোরা আরো বড় হবি। কিন্তু তখন তোদের মাকে নিয়ে তোরা এই শহরের সমাজে চলতে পারবি না। তোদের মায়ের জন্য তোদের মান সম্মান শেষ হয়ে যাবে। এখনো সময় আছে, তোদের মাকে কালকের মধ্যেই গ্রামে পাঠিয়ে দে। তা না হলে কিন্তু আমি তোদের জন্য আর কিছু করতে পারবো না। আমার কথা তোরা শুনলে তবেই আমি তোদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারবো। না কাকু, এমনিও আমাদের মূর্খ মাকে কিছুতেই সহ্য হচ্ছে না। যেই থেকে এসেছে আমাদের মাথাটা একেবারে খারাপ করে রেখেছে। আমরা কালকে সকালের মধ্যেই মাকে এখান থেকে তাড়িয়ে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। এই শুনে চন্দনবাবু খুবই খুশি হয়। এমনকি সে মালতী দেবীর সঙ্গে দেখা না করেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মালতী দেবী গরুর গোবর নিয়ে বাড়ির উঠান থেকে শুরু করে বাড়ির ভেতরের ড্রয়িং রুম পর্যন্ত সবকিছুই লেপে দিতে থাকে। কবিতা এবং ফাল্গুনীর ঘুম ভাঙতেই তারা গোবরের গন্ধ অনুভব করে। তারা বুঝতে পারে এটা তাদের মায়ের কাজ। তাই তারা প্রচন্ড রাগান্বিত অবস্থায় ঘরের বাইরে বেরিয়ে আসে। তারা দেখে যে তাদের মা তখনও ড্রয়িং রুম গোবর দিয়ে লেপে দিচ্ছে। মা, তুমি এতটা মূর্খ কিভাবে হতে পারো? কাকু ঠিকই বলেছে, এখন আর আমরা কিছুতেই তোমার সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে পারবো না। তোমাকে ওই গ্রামেই মানাবে। তুমি আজকেই এখান থেকে চলে যাও। আমরা তোমার সঙ্গে কিছুতেই থাকতে পারবো না, ইম্পসিবল। কেন রে মা, তোরা এরকম করে কেন বলছিস? আমি কি কিছু ভুল করেছি? যখন আমি গ্রামে থাকতাম তখনও তো আমি সপ্তাহে 2 দিন করে ঘরবাড়ি গোবর দিয়ে লেপে দিতাম। তোরাও তো আমাকে এই কাজে কত সাহায্য করেছিস, কিন্তু আজকে তোরা এমন রেগে যাচ্ছিস কেন? আর তোদের কাকু তোদেরকে এমন কথা বললো কেন? কাকু যা বলেছে আমাদের ভালোর জন্যই বলেছে। কাকু আমাদের জন্য এত কিছু করেছে, কাকুর কথা তো শুনতেই হবে। তুমি এখনই ট্রেন ধরে গ্রামে চলে যাও। চিন্তা করো না, মাসে মাসে আমরা তোমাকে টাকা পাঠাবো। কাকু আমাদেরকে বলেছে একটা বড় চাকরির ব্যবস্থা করে দেবে, তখন সেই টাকা দিয়ে তোমার ভালো মতোই চলে যাবে। দুই মেয়ের কাছে এরকম ব্যবহার পেয়ে মালতী দেবী খুবই দুঃখ পায়। সে অশ্রু ভরা চোখ নিয়ে এবং তার গরুকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে শহরের রাস্তা ঠিকভাবে না জানায় কিছুতেই সে গ্রামে ফিরে যেতে পারে না। তাই তাকে 2-3 দিন পর্যন্ত শহরের রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়। কবিতা এবং ফাল্গুনীর 18 বছর সম্পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি ছিল। অনেক কষ্ট করে সকলের কাছে জিজ্ঞাসা করে মালতী দেবী শেষ পর্যন্ত স্টেশনে গিয়ে পৌঁছায়। কিন্তু স্টেশনের দিকে যেতে যেতেই মালতী দেবী হঠাৎ করে দেখতে পায় একটা গাড়ি করে তার 2 মেয়েকে কারা যেন ধরে নিয়ে যাচ্ছে। কবিতা এবং ফাল্গুনী অনবরত চিৎকার করে কেঁদেই যাচ্ছে। এই দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এ কি, ওরা কারা ছিল? ওরা আমার মেয়েদেরকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে এখনই পুলিশকে জানাতে হবে। পুলিশ, আমি এখন পুলিশকে কোথায় পাবো? মালতী দেবী তখনই স্টেশনের কাছে কয়েকটা পুলিশকে দেখতে পায়। সে তৎক্ষণাৎ পুলিশকে গিয়ে তার মেয়েদের বিপদের কথা জানিয়ে দেয়। পুলিশ মালতী দেবীকে গাড়িতে তুলে নিয়ে ওই গাড়ির পিছু করা শুরু করে দেয়। কয়েকটা ব্যক্তি কবিতা এবং ফাল্গুনীকে এক অন্ধকার গোদাম ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা মাস্ক পরিহিত এক ব্যক্তিকে বসে থাকতে দেখে। মুখের মাস্ক খুলতেই কবিতা এবং ফাল্গুনী ওই ব্যক্তিকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। কাকু, তুমি আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছো? বলো, তুমি কি চাও? আমাদেরকে এখানে কেন এনেছো তোমাকে বলতেই হবে। বলছি আজকে তো তোদেরকে সব সত্যি কথাই বলতে হবে। আমি তোদের মতো সুন্দরী রূপবতী 2 বোনকে বিদেশে বিক্রি করে দেব। তোদেরকে বিক্রি করে আমি কোটি কোটি টাকা পাবো। আমি এতদিন পর্যন্ত তোদের 18 বছর সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করেছি। তোদের পেছনে যেমন টাকা নষ্ট করেছি তেমন সময়ও দিয়েছি। তোদেরকে গ্রাম থেকে শহরে এনেছিলাম শুধুমাত্র আমার স্বার্থ সিদ্ধির জন্যই, আর কিছু না। এই শুনে কবিতা এবং ফাল্গুনী প্রচন্ড অবাক হয়। তারা চন্দনবাবুর আসল উদ্দেশ্যের কথা জানতে পেরে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তারা ভয়ে কান্নাকাটি করতে থাকে।
তারা হাত জোড় করে চন্দনবাবুর কাছে অনুরোধ করতে থাকে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক এমন সময় মালতী দেবী পুলিশকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তোদের কোনো ভয় নেই, তোদের মা চলে এসেছে। হতে পারে তোদের মা গ্রামের মূর্খ মহিলা, কিন্তু নিজের মেয়েদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না, এরকম হতেই পারে না। পুলিশ অফিসার, আপনি এদেরকে এখনই গ্রেপ্তার করুন। পুলিশ চন্দনবাবু সহ তার সঙ্গী সাথীদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আসলে চন্দনবাবু গ্রাম থেকে শহরে আসার পর মেয়ে পাচারের কাজে নিযুক্ত ছিল, আর এই কাজের সঙ্গে যুক্ত থেকেই সে অনেক বড়লোক হয়েছিল। কবিতা এবং ফাল্গুনী নিজেদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। তারা তাদের মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। শুধুমাত্র কাকুর কথা শুনে আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর নয়, আমরা এবার তোমাকে কোনো কষ্ট দেব না। আমরা তিনজনে মিলে আগের মতো হাসি খুশি থাকবো। চলো মা, আমাদের সঙ্গে চলো। মালতী দেবী তার দুই হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে খুবই খুশি হয়। সে আবার নতুন করে তার দুই মেয়েদের সঙ্গে জীবন শুরু করে।